দর্শক সবাইকে আমন্ত্রণ নিউজ 24 সন্ধ্যার সংবাদ। আপনাদের সঙ্গে পুরো সংবাদ জুড়ে আছি আমরা দুজন, আমি তামিমুর রহমান তন্ময় এবং আমি ফারনাজ জুই। নোয়াখালীর বসুরহাট পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর সাম্প্রতিক বক্তব্য এখন গণমাধ্যমের অন্যতম প্রধান খবর। নিজ দলের নেতাদের সমালোচনা, ভোট ব্যবস্থার পরিবর্তন আর সমাজ পরিবর্তনে রাজনীতিবিদদের ভূমিকা নিয়ে তার বক্তব্যে আলোচনা সমালোচনার ঝড় উঠেছে গণমাধ্যম থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। তার প্রশ্ন, দেশব্যাপী যদি এতই উন্নয়ন হয়ে থাকে তবে স্থানীয় নির্বাচনে কেন ভোট ডাকাতির প্রয়োজন হয়, কেন তিনি এসব বক্তব্য দিচ্ছেন, তার দাবি বাকি। এসব নিয়ে সহকর্মী আশিকুর রহমান শ্রাবণ মুখোমুখি হয়েছিল কাদের মির্জার। চলুন দেখে আসি সেই সাক্ষাৎকারের প্রধান অংশ। নোয়াখালীর বসুরহাট পৌরসভা নির্বাচন, নানা কারণে স্থানীয় সরকার ব্যবস্থার নির্বাচনটি সারা দেশে হাই ভোল্টেজ তকমা পেয়েছে। তার কারণ এখানে নৌকার মনোনীত প্রার্থী সাম্প্রতিক সময়ে নির্বাচনী ব্যবস্থা এবং এখানকার স্থানীয় রাজনীতি নিয়ে কিছু বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি কেন সেই মন্তব্যগুলো করেছেন এবং তার প্রেক্ষাপটে তিনি কি বলতে চান, সেগুলো নিয়ে নিউজ 24 মুখোমুখি হয়েছিল আব্দুল কাদের মির্জার। আমার ভোট আমি দেবো, যাকে ইচ্ছা তাকে দেবো, এটা নিশ্চিত করতেছে। এটা চলতে পারে না দেশে এভাবে। স্বাধীনতা বঙ্গবন্ধু দিয়ে গেছে, জননেত্রী শেখ হাসিনা আজকে দেশের মানুষের ভাতের অধিকার প্রতিষ্ঠা করছে। এখন ভোটের অধিকার এখনো প্রতিষ্ঠা করতে পারেন নাই, শেখ হাসিনার চেষ্টা করতেছে। নেতারা আজকে নমিনেশন দিয়ে বিভিন্ন এলাকায় দেখেন, দাগনমিয়াতে 7 জন বিনা প্রতিদ্বন্দ্বিতা কাউন্সিলর কি ব্যবহার, দৈহিক শক্তি প্রয়োগ করে তারা হয়েছে। এটা আমাদের নেতাদের দায়িত্ব না? ওনারা কি করে বড় বড় কথা বললে টাকা বসি বসি, এটা শেখ হাসিনার অর্জনকে ধ্বংস করছে না? শেখ হাসিনা এত উন্নয়ন করলো, তাহলে এরা এদের কেন জনপ্রিয়তা নাই? কেন এরা ভোট ডাকাতি করতে হবে? আর অনিয়ম, এই যে নোয়াখালীর এই যে রাজনীতি, এখন অপরাজনীতি, এখানে ত্যাগী নেতারা সবাই হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে। হাজার হাজার কোটি টাকার টেন্ডার বাণিজ্য এখানে হয়, তারপরে চাকরি বাণিজ্য। একটা গরিব পুলিশের থেকে 5 লক্ষ টাকা চাকরি দিয়ে আনে, একটা গরিব স্কুলের পিয়ন থেকে 5 লক্ষ টাকা চাকরি দিয়ে আনে। প্রত্যেকটা ক্ষেত্রে তাদেরকে টাকা দিতে হবে। কে কি বলছে আমার জানার বিষয় না। ফারুক সাহেব বলছে আমি পাগল উম্মাদ। উনি মন্ত্রী ছিল, এখন উনি মন্ত্রী নাই। তো আপনি দায়িত্বশীল ব্যক্তি, আপনার কুষ্টিয়াতে বঙ্গবন্ধুর ভাস্কর্যটা ভাঙলো, হানিফ সাহেব আপনি কোথায় ছিলেন? আপনার কি দায়িত্বের পরিচয় দিচ্ছেন? বাংলাদেশের এই যে ভোটগুলারে ভোট প্রথম নষ্ট করছে কে? জিয়াউর রহমান হানা ভোটের ভিতর দিয়ে ভোট নষ্ট করছে। আমাদের নোয়াখালীর এই যে এমপি 50 লক্ষ টাকা পাঠাইছে, আমার কাছে খবর আছে। বিএনপির প্রার্থী নির্বাচনে রং লাগানোর জন্য ষড়যন্ত্র করতেছে। আমাকে হারানোর কোনো সুযোগে নেই, কিভাবে হারাইব? প্রশ্নই উঠে না। আমি এটা নিয়ে চিন্তা করি না, কিন্তু এই ষড়যন্ত্রটা করতেছে, চেষ্টা করতেছে। এগুলা সব খারাপ লোক হলে নোয়াখালীর ডিসি, তার মুখের সাথে একরাম এমপির মার্কস। আমরা গরিব একটা মদ বিক্রি করে তারে মারধর করি, থানায় দিই। এদের বিচার, এদেরকে মানি লাভ কি? পৃষ্ঠপোষক মানে এরাই জঘন্য, এরাই আজকে দেশকে এই খারাপ পথে নিয়ে যাচ্ছে। এগুলার জন্য দায়ী তারা। একজন জনপ্রতিনিধি যদি এগুলা করে, এটা দুঃখজনক। এটা চলতে দেওয়া যায় না। দেশ, বঙ্গবন্ধু দেশ এজন্য স্বাধীন করে নাই। একটা দায়িত্বে আছেন, বুঝেন তো, জাতীয় রাজনীতি, উনি দায়িত্বে আছেন, দায়িত্বশীল কথাবার্তা ওনাকে তো বলতে হবে। আর ভাই হিসাবে আমাদের সাবধান করা বা করা অধিকার উনি রাখেন। কুষ্টিয়ার মিরপুর পৌরসভায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী এনামুল হকের ভিডিও ভাইরাল হয়েছে। এতে দেখা যায় তিনি 16 জানুয়ারি নির্বাচনে তার পক্ষে প্রকাশ্যে সিল মারার নির্দেশ দিয়েছেন ভোটারদের।
ওপেন দেন তাহলে তো কেউ নিষেধ করতে পারবে না, কারণ আপনাদের মধ্যে যত দূরত্ব না বাড়ে। এখন আপনিও দিতে চাচ্ছেন, আরেকজনও দিতে চাচ্ছে, আরেকজন যখন ভিতরে ঢুকবে তখন কিন্তু তার সন্দেহ হবে। যখন 300 ভোট বের হয়ে যাবে তখন একে অপরের ভিতরে গালাগালি করবেন যে ওই শালারা ভোট দেয়নি, ওই অমুক বংশ দেয়নি। তাহলে আপনারা সব ওপেন করে দেন, তাহলে আর কোনো থাকবে না, একে অপরের মধ্যে চেরাচেরি থাকবে না। আপনারা কাউন্সিলর ভোট এবং অন্যান্য সংরক্ষিত আসলে ভোট ভিতরে দেবেন, এই ভোটটি আপনারা সরাসরি ৭৫-এর 15ই আগস্টের আগের শাসন ব্যবস্থা ত্রুটি, রক্ষী বাহিনীর নির্যাতন আর এসবের প্রতিবাদ জানাতে এই জাসদের উত্থান ঘটেছিল। তবে তাই বলে বঙ্গবন্ধুর হত্যার প্রেক্ষাপট সৃষ্টির দায় কোনোভাবেই জাসদের নয়, বলছেন বহু খণ্ডে ভাগ হওয়া সেই জাসদের এখনকার এক অংশের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া। এর সঙ্গে তিনি এও মনে করেন, দেশের সর্বশেষ নির্বাচনে গঠিত আজকে সংসদের বৈধতা নিয়েও মানুষের মনে সংশয় রয়েছে। বিস্তারিত তৌহিদ শান্তর প্রতিবেদনে। বলতে গেলে স্বাধীন বাংলাদেশে প্রথম কার্যকর বিরোধী দল জাসদ। নির্বাচন কমিশনের নিবন্ধিত 13 নম্বর দলটি এই জাসদ, যার সভাপতি হাসানুল হক ইনু এবং সাধারণ সম্পাদক শিরিন আক্তার। কিন্তু 2016 সালে সর্বশেষ ভাঙনের পর গঠিত বাংলাদেশ জাসদের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া এবং সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, এই দু অংশই মহাজোটের শরিক। তারা বঙ্গবন্ধুকে হত্যা করার সমস্ত পরিবেশ যদি সৃষ্টি না করত। আশরাফুল ইসলাম বেঁচে থাকতে এক সভায় অভিযোগ করেছিলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যার প্রেক্ষাপট তৈরির জন্য জাসদই দায়ী। যদি এখন বলেন আমরা অপোজিশন করছি বলেই আমরা প্রেক্ষাপট তৈরি করছি, ইন দ্য পলিটিক্যাল গেম অপোজিশন পার্লামেন্টারি সিস্টেমে কেউ পজিশন থাকবে, কেউ অপোজিশন থাকবে। উই প্লেড আওয়ার রোল, আমাদের তো পজিশনের জায়গা নাই, আমরা অপোজিশনটা করছি। সেজন্য যদি বলে যে আপনারা পরিবেশ তৈরি করছেন, তা আমরা রক্ষী বাহিনীর অত্যাচারের বিরুদ্ধে কথা বলছি, আমরা জিনিসপত্রের দামের বিরুদ্ধে কথা বলছি, আমরা সরকারি অনাচারের বিরুদ্ধে কথা বলছি। উই হ্যাড আদার মিস্টেক, সেটা আলাদা জিনিস। মহাজোটের শরিক হলেও শরীফ নুরুল আম্বিয়ার অভিযোগ 2018 নির্বাচনের পর সংকট বেড়েছে। রাজনৈতিক দলের নিবন্ধন প্রক্রিয়া নিয়েও আপত্তি তার। 14 নির্বাচনের পরে যে পার্লামেন্ট ছিল, সে পার্লামেন্ট নিয়ে বিতর্ক ছিল, কিন্তু পার্লামেন্টের ভ্যালিডিটি নিয়ে কেউ প্রশ্ন করেন। এখানে বিএনপি নিজেই সেই জায়গায় গভর্নমেন্টকে সেই সুযোগটা দিয়ে দিয়েছিল। কিন্তু 18 নির্বাচনটা যেভাবে কন্ডাক্ট করা হলো, সেটা তারপরে মানে পুরো সামাজিক এবং রাজনৈতিক ভারসাম্যটা একদম নষ্ট হয়ে গেছে। ইন ওয়াজ অ্যালাউড টু প্লে ইন আওয়ার প্রবলেম, বাট উই আর নট অ্যালাউড টু প্লে। আমাদের নিবন্ধনটা দেয় নাই, তাদেরটা দিছে। কাজে করোনা মোকাবেলায় জনগণের পাশে সরকারের আন্তরিক অবস্থানই ভাবমূর্তি বাড়াবে। সরকারের প্রতি এই পরামর্শও দেন তিনি। মানুষ আর একজন শাহেদের জন্ম হবে, আর একজন বাটপাড়ের জন্ম হবে, এইটা মানুষ বরদাস্ত করে। এইখানে যাতে ব্যবসায়ীরা অতি ব্যবসা না করে, কিন্তু গভর্নমেন্ট নিশ্চয়ই সেটা অ্যালার্ট না থাকবে। অ্যালার্ট যদি না থাকে, সেজন্য মানুষের কথা শুনতে হবে তাকে। ঠিক এই মুহূর্তে মহামারী মোকাবেলায় দল মত নির্বিশেষে কাজ করা দরকার বলে মনে করেন শরীফ নুরুল আম্বিয়া। যেই আওয়ামী লীগ করেন সেই রাজাকার। এই যে পলিসি। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা। চতুর্থ ধাপে অনুষ্ঠিতব্য পৌরসভা নির্বাচনের মেয়র পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড। বিকালে গণভবনে দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়। দলীয় সূত্র বলছে, আওয়ামী লীগ সভাপতির জরিপের ফলাফল এবং প্রার্থীদের যোগ্যতা ও জনপ্রিয়তা যাচাই করে এই মনোনয়ন চূড়ান্ত করা হয়। চতুর্থ দফার পৌরসভা নির্বাচনের 17 জানুয়ারি মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। নির্বাচন 14 ফেব্রুয়ারি। এর মধ্যে 25টিতে ব্যালট এবং 31টিতে হবে ইভিএম পদ্ধতির নির্বাচন। চট্টগ্রাম সিটি নির্বাচনের খবর। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে চলছে জমজমাট প্রচারণার ষষ্ঠ দিনেও ভোটারদের নানা উন্নয়ন প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। বুধবার নগরীর বহদ্দারহাট, বলিরহাট, ঘাসিয়াপাড়া, খাজারোড এলাকায় গণসংযোগ করেছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী। আর ফকিরহাট ও বন্দর এলাকায় গণসংযোগ করেন বিএনপির প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেন। মঙ্গলবার রাতে নগরীর পাঠানটুলিতে 2 কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে একজন নিহতের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন এই 2 মেয়র প্রার্থী।
এদিকে হতাহতের ঘটনায় দায়ের করা মামলায় ২৮ নং ওয়ার্ডের বিদ্রোহী প্রার্থী কাদের সহ ১৩ জনকে ৩ দিন করে রিমান্ডে পাঠিয়েছে চট্টগ্রামের আদালত। পাঠানটুলি এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখনও থমথমে, তবে নগরের অন্যান্য এলাকায় জোর প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয় সিটি নির্বাচনে হঠাৎ করে উত্তেজনা ছড়িয়েছে বন্দরনগরীতে। বিস্তারিত কি তথ্য রয়েছে আপনার কাছে, আমাদের জানাবেন। ধন্যবাদ জয়ী, আপনি যথার্থ বলছেন। ২৭ জানুয়ারি চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন। ইতিমধ্যে প্রার্থীরা কিন্তু মাঠ চষে বেড়াচ্ছেন। বিভিন্ন প্রার্থীরা যে ভোটারগুলো রয়েছে চট্টগ্রামের প্রায় ১৯.৫ লাখের বেশি ভোটার রয়েছে, ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন এবং ভোটারদের বিভিন্নভাবে কিন্তু তাদের যে পরিকল্পনার কথা তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন। কিন্তু এই জায়গায় আমি যেখানে আছি, এই জায়গায় গতকাল কিন্তু কাউন্সিলর প্রার্থী, ২ কাউন্সিলর প্রার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, এমনকি একজনের মৃত্যু হয়েছে। এই যে কাউন্সিলর প্রার্থী বলতেছে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর সাথে বিদ্রোহী প্রার্থীদের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই পর্যন্ত আটক করা হয়েছিল গতকাল আমরা দেখেছি ২৬ জনকে, কিন্তু আজকে আদালতে কিন্তু ১৩ জনকে কিন্তু হাজির করা হয়েছিল। এর মধ্যে ১৩ জনের জামিন না মঞ্জুর করে ৩ দিন করে তাদেরকে রিমান্ড মঞ্জুর করেছে বলে জানিয়েছেন। সব মিলে বলা যায় এখনও পর্যন্ত এই জায়গায় গণসংযোগ হচ্ছে না। গতকাল রাত থেকে যে সংঘর্ষের পর থেকে এই জায়গা জুড়ে কিন্তু আমরা দেখছি পুলিশ প্রশাসনের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীও কিন্তু বিভিন্ন জায়গায় সতর্ক অবস্থানে রয়েছে। আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন পুলিশের একটি টিম কিন্তু এই জায়গায় সকাল থেকে যেভাবে অবস্থান করছে, শুধু এই জায়গা নয়, আরও আশপাশ এলাকায়ও কিন্তু আমরা দেখছি গোয়েন্দা সহ বিভিন্ন বাহিনী কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে। সব মিলে বলা যায় কিন্তু যে গণসংযোগ যেভাবে হওয়ার কথা রয়েছে, সেই গণসংযোগ কিন্তু এই এলাকায় যদি নাও হয়, অন্যান্য যে এলাকাগুলো আছে সব জায়গায় কিন্তু আমরা দেখছি মেয়র প্রার্থী থেকে। জয়, আপনাকে ধন্যবাদ। দর্শক, চট্টগ্রাম সিটি নির্বাচনের খবরাখবর নিয়ে যুক্ত ছিলেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়। এদিকে অর্থ পাচার অভিযুক্ত বহুল আলোচিত পিকে হালদারের বান্ধবী অবন্তিকা বড়ালকে ৩ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। ধানমন্ডিতে ৪.৫ কোটি টাকা মূল্যের ফ্ল্যাট আর পিকে হালদারের পাচার করা অর্থের সাথে সম্পৃক্ততা থাকায় অবন্তিকাকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। আলী তালুকদারের প্রতিবেদন। বুধবার দুপুরে ধানমন্ডি এলাকা থেকে দুদকের উপপরিচালক মোহাম্মদ সালাউদ্দিনের নেতৃত্বে একটি দল পিকে হালদারের সহযোগীকে গ্রেপ্তার করে। দুদকের অনুসন্ধানে উঠে আসা পিকে হালদারের ৮০ বান্ধবীর মধ্যে অবন্তিকা অন্যতম। প্রভাবশালী পিকে হালদারের এই বান্ধবীর সাথে পিকে হালদারের অর্থ পাচারের সম্পৃক্ততা পায় দুদকের অনুসন্ধান কর্মকর্তারা, যার প্রেক্ষিতে অবন্তিকাকে গত ২৮ ডিসেম্বর সহ ২ দফায় দুদকের জিজ্ঞাসাবাদে তলব করা হলেও তিনি আসেননি। পিকে হালদারের অবৈধ সম্পদ আর পাচার করা অর্থের সাথে সম্পৃক্ততার কথা অস্বীকার করেন অবন্তিকা। ধানমন্ডি বাসাটা কি আপনার? ধানমন্ডি থেকে বাসা আছে, আপনাকে গ্রেফতার কেন করা হয়েছে একটু বলেন। দুপুরেই অবন্তিকাকে নেওয়া হয় আদালতে। সুষ্ঠু তদন্তের স্বার্থে দুদকের করা ৩ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন বিজ্ঞ আদালত। পিকে হালদারের অ্যাকাউন্ট থেকে বা তার সোর্স থেকে এসছে টাকাগুলো, সেগুলোরও তথ্য আমাদের কাছে আছে এবং এছাড়াও শত কোটি টাকা তারা এর মাধ্যমে, পিকে হালদার এর মাধ্যমে বিভিন্ন দেশে এবং বিভিন্ন সোর্সের কাছে পাঠিয়েছে। সেই সমস্ত সোর্স এবং সেই সমস্ত দেশের কারা কারা জড়িত আছে এবং তার সাথে এই দেশেও কারা কারা জড়িত আছে, সবাইকে আমরা পর্যায়ক্রমে আনার জন্য তাকে আমরা রিমান্ড চেয়েছি ৩ দিনের। এবং পিকে হালদারের অর্থ পাচারের সহযোগী ও বান্ধবীদের খোঁজে রয়েছে দুদক। এ পর্যন্ত তার ৭০ থেকে ৮০ জন সহযোগীর নামে অ্যাকাউন্টের তথ্য পেয়েছে দুদক, যেখানে বেশ কয়েকজন বান্ধবীও রয়েছে। আলী তালুকদার, নিউজ 24, ঢাকা। শুধু ভারত নয়, বিশ্বের যে দেশ থেকে সুলভ মূল্যে ভ্যাকসিন পাওয়া যাবে সেখান থেকে তা আমদানি করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল। মন্ত্রী জানান, আমদানির চেয়ে সুষ্ঠুভাবে ভ্যাকসিন বিতরণই বড় চ্যালেঞ্জ। এছাড়াও আগামী ফেব্রুয়ারিতে স্বল্পোন্নত দেশের কাতার থেকে বাংলাদেশ বের হয়ে আসবে বলেও আশাবাদ জানান অর্থমন্ত্রী। সুলতান আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। চলতি মাসের শেষ সপ্তাহে মহামারী করোনার ভ্যাকসিন আমদানি শুরু করতে প্রস্তুতি নিচ্ছে সরকার।
প্রথম লটে 50 লাখ টিকা আসবে বলেও ঘোষণা দিয়েছে সরকার। এর বাইরে বেসরকারি উদ্যোগে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস ভারতের সেরাম ইনস্টিটিউটের কাছ থেকে আরও 30 লাখ টিকা আনার কথা জানিয়েছে। এমন বাস্তবতায় ভারতের চেয়ে শতকরা 47 ভাগ বেশি দামে বাংলাদেশের জনগণকে টিকা কিনতে হবে বলে খবর আসছে গণমাধ্যমে। অর্থমন্ত্রী আহম মোস্তফা কামালের কাছে এমন প্রশ্ন করা হলে তিনি জানান, শুধু ভারত নয়, ভ্যাকসিন আমদানির ব্যাপারে বিশ্বের অন্যান্য দেশেও নজর রয়েছে সরকারের। সচিবালয়ে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ও সরকারি ক্রয় সংক্রান্ত কমিটির বৈঠক শেষে অনলাইন ব্রিফিংয়ে এমনটা জানান তিনি। এই দেশের সকল মানুষকেই আমরা এই ভ্যাকসিন পৌঁছে এবং তাদেরকে ভ্যাকসিনেশন আওতায় নিয়ে আসে। আমরা যেন না ঠকি যে আন্তর্জাতিকভাবে আন্তর্জাতিক বাজারে কত এই ভ্যাকসিনের দাম আর আমরা কততে পাচ্ছি, আমরা সেটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে পারবো। অর্থমন্ত্রী আরও জানান, আগামী ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে বের হয়ে উন্নয়নশীল দেশের কাতারে প্রবেশ করবে। এই ফেব্রুয়ারি মাসে আমরা আশা করি আমরা এলডিসি থেকে বেরিয়ে আসবো। তিনটা ক্রাইটেরিয়া আমরা পূরণ করেছি এবং আমরা এই জন্য আশাবাদী যে আমাদেরকে এইবার যেহেতু দ্বিতীয় অ্যাসেসমেন্ট, সুতরাং এবার আমরা উত্তরণ করাতে পারবো। ঐতিহাসিক এই ঘটনার সাক্ষী হতে সবাইকে আহ্বান জানান অর্থমন্ত্রী। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। ভ্যাকসিন আমদানির প্রক্রিয়া ঘিরে সরকার লুটপাটের ষড়যন্ত্র সাজাচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি। 2.5 টাকার ভ্যাকসিন 5 টাকায় বিক্রি করে ক্ষমতাসীনেরা মহামারীতেও ডাকাতির রাজত্ব কায়েমের পায়তারা চালাচ্ছে বলেও অভিযোগ করেছে দলটির নেতারা। বিস্তারিত তৌহিদ শান্তর প্রতিবেদনে। একদিনের ব্যবধানে গত সোমবারের মতো বুধবার সকালেও জাতীয় প্রেস ক্লাবের সামনের রাজপথ দখল নিয়ে মানববন্ধনে দাঁড়ান ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ বিএনপির নেতাকর্মীরা। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে এই মানববন্ধনে দাঁড়ান তারা। দলটির তৃণমূলের নেতারা বলছেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে যে ধরনের মামলা দেয়া হচ্ছে সেগুলো সব মিথ্যা এবং বানোয়াট। অবৈধ সরকারকে আন্দোলনের মাধ্যমে ইনশাল্লাহ টেনে হেসড়ে নামাবো। আরে বেচারা তো লন্ডনে আছে, তারপরেও বাংলাদেশ থেকে আপনার ওয়ারেন্ট জারি হয়। এই দেশে মুক্তিযোদ্ধারা থাকবে, এই দেশে গণতন্ত্র স্বাধীনতার সৈনিকরা থাকবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মামলা হুলিয়া দিয়ে এবারের আন্দোলন দমানো যাবে না। এই মহামারীতেও আওয়ামী লীগ লুটপাট অব্যাহত রেখেছে। আরো কি করে লুটপাট করবেন? এখন ভ্যাকসিন আমদানির মধ্য দিয়ে সেই লুটপাটের ষড়যন্ত্র করছে। আজকে যেখানে আপনার ভারত বিক্রি করছে 2 টাকা 40 করে, সেখানে আপনারা বিক্রি করছেন 5 টাকা করে বাংলাদেশের মানুষের কাছে। অর্থাৎ এই 20 টাকা সম্পূর্ণ আপনারা নিয়ে যাবেন। যেদিন খালেদা জিয়া জনতার কাতারে দাঁড়াবে, সেদিন শেখ হাসিনার দেন শেষ হয়ে যাবে। সারা দেশের মহানগর জেলা শহরগুলিতেও একই দাবিতে মানববন্ধনের আয়োজন করে স্থানীয় বিএনপি। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা। ঢাকার গুলশান 2-এর একটি ভবনে শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রের কম্প্রেসার বিস্ফোরণে একজনের মৃত্যু এবং অন্তত 8 জন আহত হয়েছেন। গুলশান 2-এর 93 নম্বর রোডে এম্পরি ফাইন্যান্সিয়াল সেন্টার নামের ওই বহুতল ভবনের সংযুক্ত আরব আমিরাতের ভিসা প্রসেসিং কার্যালয় এবং এনসিসি ব্যাংকের বারিধারা শাখা রয়েছে। বুধবার দুপুরে এই বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস এবং পুলিশ। আহতদের হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে নিহত তরুণের নাম আজিজুল হক। তিনি আজিজ ট্রেড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর সিনিয়র টেকনিশিয়ান ছিলেন। সেগুলোতে লিকেজ হচ্ছিল, তবে এই লিকেজ সারানোর জন্য তারা উপরে আমরা যেটা পরে লক্ষ্য করি, তারা ওয়েল্ডিংয়ের যে ছোট ছোট সিলিন্ডার সেগুলো নিয়ে আসে। সম্ভবত তারা ওই ওয়েল্ডিংয়ের মাধ্যমে সেই সিলিন্ডার লিকেজ সারানোর জন্য চেষ্টা করছিল। তারই এক পর্যায়ে এখানে প্রচণ্ড বিস্ফোরণ হয় এবং এই বিস্ফোরণের ফলে ওইখানে কর্মরত 3 জনের মধ্যে একজন অন দ্য স্পট মারা যান, বাকি 2 জন গুরুতর আহত হন। সংবাদের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন নিউজ 24 সন্ধ্যার সংবাদ। রাজধানীর কলাবাগানে ও লেভেলের শিক্ষার্থী ধর্ষণ ও হত্যার ঘটনায় আনুশকার চরিত্র হরণ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তার মা শাহনুরে আমিন। বুধবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এ দাবি করেন তিনি। বলেন, সোশ্যাল মিডিয়ায় তার মেয়েকে নিয়ে মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মিথ্যা প্রচারকারীদের সাইবার ট্রাইব্যুনালে বিচারের দাবি জানান তিনি। শাহনুরে আমিন দাবি করেন, তার মেয়েকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।
আমার সবচেয়ে বড় কষ্টের বিষয় হলো যে আমি এই মুহূর্তটাই আমি তার ফোন করতে পারি। আমি একটা বিশেষ মুহূর্তে ছিলাম, একটা বিশেষ মিটিংয়ে ছিলাম, থাকাতে আমি তার ফোনটা ধরতে পারি। আমার মেয়ের ধর্ষণ ও হত্যার পর থেকে আমি সর্বক্ষণ আমাকে মিডিয়ার সামনে কথা বলতে হয়েছে। খোলা চিঠি লিখে উল্টাপাল্টা কথা বলে ফেসবুকে পোস্ট করে যাচ্ছে এবং বিভিন্ন ধরনের মিডিয়ায় প্রকাশ করে যাচ্ছে। এটা খুবই দুঃখজনক। রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে আগামী 19 জানুয়ারি ঢাকায় পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে বসবে বাংলাদেশ, মিয়ানমার ও চীন। বুধবার বিকেলে রাজধানীতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এই তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। বলেন, প্রত্যাবাসনের জন্য বাংলাদেশে পর্যন্ত 8,30,000 রোহিঙ্গার তালিকা পাঠালেও যাচাই বাছাই শেষে মাত্র 42,000 রোহিঙ্গার পরিচয় নিশ্চিত করেছে মিয়ানমার। আয়োজন করে ওরাই দেখবে, আমরা রাজি হই, কিন্তু শেষ মুহূর্তে তারা এটা পিছানোর একটি কারণ, তারা যেটা চাইনিজ পররাষ্ট্রমন্ত্রী এই মুহূর্তে মায়ানমার সফরে গেছেন, তো সেই কারণে তারা বলছে যে ওনার সাথে আলাপের পরে 19 তারিখে এখন মিটিং, তো আশা করি দেখ এটা তো ফলপ্রসূ কিছু। দ্বিতীয় ধাপে দেশের 61টি পৌরসভায় ভোট আগামী 16 জানুয়ারি অনুষ্ঠিত হবে। 61টি পৌরসভার মধ্যে ইভিএমে 29টি পৌরসভায় ও ব্যালটের মাধ্যমে 32টি পৌরসভায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। তৃতীয় ধাপের 64টি পৌরসভার নির্বাচন 30 জানুয়ারি অনুষ্ঠিত হবে। নির্বাচন ঘনিয়ে আসায় ব্যস্ত সময় পার করছেন এসব জনপদের মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। ভোটারদের মঞ্চ দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। সৎ, যোগ্য ও এলাকার উন্নয়নে কাজ করবে যে প্রার্থী, তাকেই জনপ্রতিনিধি হিসেবে নির্বাচন করতে চান ভোটাররা। এদিকে প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা বলেছেন, দ্বিতীয় ধাপে পৌর নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। 16 মার্চে দ্বিতীয় দফা সারা দেশের পৌরসভা নির্বাচন উপলক্ষে সাভারে আইন শৃঙ্খলা বাহিনীর বৈঠকে এই কথা বলেন সিইসি। আমাদের কাছে সমানভাবে গুরুত্ব পাবে। প্রত্যেক ক্যান্ডিডেটেরই তাদের যার যার আচরণ বিধি অনুযায়ী যার যার দায়িত্ব পালন করবেন সে ব্যাপারে আপনাদের সহযোগিতা থাকবে। কারো প্রতি কোনো রকম বৈরী আচরণ করা যাবে না, কারো প্রতি কোনো পক্ষপাতিত্ব করার সুযোগ নেই। আইনের শাসন প্রতিষ্ঠা করা, ব্যক্তির শাসন না, ব্যক্তির পছন্দের বিষয় না, আইনের শাসন প্রতিষ্ঠা করাই হবে নির্বাচন পরিচালনার একমাত্র প্রধান লক্ষ্য। শীতের শীত নিয়ে এমন সব মন্তব্য পেছনে ফেলে পৌষের শেষ বেলায় ঠিকই শুরু হলো শৈত্যপ্রবাহ। দিনে রাতে তাপমাত্রা কমে উত্তরের জনপদ মাঘের তীব্র শীতের আভাস দিচ্ছে। এরই মধ্যে ঘন কুয়াশা, শীত ও হিমেল হাওয়ায় বিপর্যস্ত জনজীবন। বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ। হাসপাতালগুলোতে বেড়েছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়। উত্তর থেকে আসা হিমালয়ের হিম বাতাসের কারণে এ জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ। কনকনে শীতে স্থবির হয়ে পড়েছে এখানকার জনজীবন। শীতের কারণে চলতি মৌসুমের বোরো রোপণের কাজও ব্যাহত হচ্ছে। ঠান্ডা, আমার নাম্বার তো কোনো দেখা না, আমাকে কোনো দেয় না, অভাবে আছি। শীত, হাত পা জড়ো হচ্ছে, কোনো কাজ করতে পারি না। কুড়িগ্রামে এক সপ্তাহ ধরে 10 থেকে 15 ডিগ্রির মধ্যে তাপমাত্রা ওঠানামা করছে। কনকনে শীতে জবুথবু এ জেলার মানুষ। শীতের কারণে কাজে যেতে না পারায় পরিবার পরিজন নিয়ে ভোগান্তির শিকার হচ্ছেন স্বল্প আয়ের দিনমজুর ও কৃষি শ্রমিকরা। 3-4 দিন থেকে সেরকম কুয়াশা, রাস্তাঘাটও দেখা যায় না, চলাফেরাও সমস্যা। কুয়াশার জন্য কষ্ট হইতেছে, কাজ কাম করতে পারতেছি না। দিনাজপুরেও ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় দুর্ভোগে পড়েছে শ্রমজীবী মানুষরা। কুয়াশা খুব বেশি, ঠান্ডা বাতাস, এই কারণে দিনাজপুরের খুব অসুবিধা হচ্ছে ঠান্ডার কারণে। বুধবার দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.2 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল থেকে আরও তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বর্তমানে উত্তরের হিমেল বায়ুপ্রবাহ সক্রিয় হয়েছে, যার দরুন বর্তমানে দিনাজপুর জেলার উপর দিয়ে একটি মৃদু শৈত্যপ্রবাহ বিরাজ করছে। শৈত্যপ্রবাহটি অব্যাহত থাকতে পারে এবং তাপমাত্রা আরো সামান্য কিছুটা হ্রাস পেতে পারে। নওগাঁয় প্রতিদিনই কমছে তাপমাত্রা। জীবিকার তাগিদে দিনমজুররা কনকনে শীত আর কুয়াশাকে সঙ্গে নিয়েই কাজ করতে বাধ্য হচ্ছেন। নওগাঁর বদলগাছিতে বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 7.8 ডিগ্রি সেলসিয়াস। ঠাকুরগাঁওয়ে শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় হাসপাতালগুলোতে বেড়েছে শীতজনিত রোগীর সংখ্যা। ডায়রিয়া, নিউমোনিয়া সহ নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।
একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড হলো গোটা বিশ্বে। গেল 24 ঘন্টায় সর্বোচ্চ 15,700 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট প্রাণহানি 19 লাখ 72 লাখ ছাড়লো। মোট সংক্রমণ ছাড়িয়েছে 9,21 লাখ। এছাড়াও নতুন বৈশিষ্ট্যের করোনা ভাইরাস বিশ্বের 50টির বেশি দেশে ছড়িয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। দর্শক, ঝিনাইদহের শৈলকুপ উপজেলায় ট্রাকের সঙ্গে নসিমনের সংঘর্ষে 7 জন নিহত হয়েছেন। এ নিয়ে বিস্তারিত জানতে যুক্ত হচ্ছে সহকর্মী শেখ রুহুল আমিনের সঙ্গে। রুহুল আমিন, দুর্ঘটনার ব্যাপারে আর কি তথ্য রয়েছে আপনার কাছে? ঝিনাইদহ সদর উপজেলার শৈলকুপা পথের মাঝে অবস্থান করছি। আমি ঘটনাস্থলে এখনো পৌঁছে পারিনি, তবে আমি যেটা জেনেছি ঝিনাইদহ কুষ্টিয়া মহাসড়কের শৈলকুপা উপজেলার মদনডাঙ্গা নামক স্থানে সন্ধ্যা 6:30টার দিকে ট্রাক নসিমন মুখোমুখি সংঘর্ষে নসিমন চালক সহ 7 জন নিহত হয়েছে। এই নসিমনে মোট 12 জন যাত্রী ছিল। এরা ইবি থানার অন্তর্গত একটি বাড়িতে ঢালার কাজ শেষ করে বাড়িতে ফিরছিল নসিমন যোগে। পথের মাঝে মদনডাঙ্গা নামক স্থানে আসা মাত্র একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই 7 জন নিহত হয়, 1 জন হাসপাতালে নিহত হয়, আর 5 জন আহত অবস্থায় কুষ্টিয়া ও ঝিনাইদহ সদর হসপিটালে ভর্তি আছে। এদের বাড়ি ঝিনাইদহ সদর উপজেলার মদনডাঙ্গা নামক স্থানে। রুহুল আমিন, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঝিনাইদহের দুর্ঘটনার সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন রুহুল আমিন। এবার অন্যান্য প্রসঙ্গ। করোনা বাস্তবতায় এবার সীমিত পরিসরে আয়োজিত হয়েছে সুরের ধারার উদ্যোগে পৌষ উৎসব। প্রতি বছর 2 দিন ব্যাপী হলেও এবার ছিল একদিনের আয়োজন। বুধবার বিকেলে ঢাকা লালমাটিয়া হাউজিং সোসাইটি অ্যান্ড স্কুল কলেজ মাঠে উৎসবের উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী কে আব্দুল মোমেন। এসব উপস্থিত ছিলেন স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত রবীন্দ্রসঙ্গীত শিল্পী ও সুরের ধারার প্রতিষ্ঠাতা রেজওয়ানা চৌধুরী বন্ডা। উৎসব উদ্বোধন করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, পৌষ উৎসব আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যকে শহরের ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। উৎসব উপভোগ্য করতে আয়োজনে রাখা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানের। সংবাদের পর্যায়ে নিচ্ছে আরো একটি বিরতি, সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন সন্ধ্যার সংবাদ। পদত্যাগ করেছেন কুয়েতের প্রধানমন্ত্রী সাবা আল খালিদ আল সাবা। বুধবার কাতারের আমির শেখ নওয়াফ আল আহমেদ আল সাবার সঙ্গে দেখা করে তিনি পদত্যাগ পত্র পেশ করেন। এর আগে সংসদে সাবা আল খালিদের ক্যাবিনেটের মন্ত্রী বাছাই ও অন্যান্য ইস্যুতে প্রশ্নবিদ্ধ করায় তিনি পদত্যাগের সিদ্ধান্ত জানান। মেয়াদের শেষ বেলায় ট্রাম্পকে উৎখাতে 25তম সংশোধনীর প্রস্তাব নাকচ করেছেন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। অভিযোগ করেন এই সংশোধনীটি নিয়ে রাজনৈতিক গেম খেলছেন ডেমোক্রেটরা। তবে ট্রাম্পকে সরানোর দাবিতে পেন্স সায় না দিলেও আজ প্রতিনিধি পরিষদে ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসনের প্রস্তাব ভোটে তুলেছেন ডেমোক্রেটরা। আর তাদের এই উদ্যোগকে হাস্যকর বলছেন বিদায়ী প্রেসিডেন্ট। সংবাদে আবারও বিরতি নিচ্ছে, সঙ্গেই থাকুন। বিরতির পর স্বাগত আরেকবার। আপনারা দেখছেন নিউজ 24 সন্ধ্যার সংবাদ। এবার এফআর সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। নিউ ইয়ার স্পিন অ্যান্ড কনফার্ম উইন নামে একটি বিক্রয় কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করল ইলেকট্রনিক্স কোম্পানি সনি র্যাঙ্কস। বুধবার রাজধানী বাংলা মোটরে সনির নিজস্ব শোরুমে এর উদ্বোধন করা হয়। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে আগামীকাল প্রথম প্রস্তুতি ম্যাচে মাঠে নামতে যাচ্ছে সাকিব মুশফিকরা। প্রাথমিক স্কোয়াডে ডাক পাওয়া 24 ক্রিকেটার বিকেএসপিতে দুভাগ হয়ে এই ম্যাচে অংশ নেবেন। অন্যদিকে 3 দিনের কোয়ারেন্টাইন শেষে আগামীকাল মিরপুরে অনুশীলন শুরু করবে ওয়েস্ট ইন্ডিজ। বিস্তারিত জানাচ্ছেন পার্থ বণিক।
ওয়েস্ট ইন্ডিজ সিরিজকে সামনে রেখে মিরপুরে শেষ হলো 4 দিনের প্রথম দফার অনুশীলন। অপেক্ষা এখন বিকেএসপিতে দুটো প্রস্তুতি ম্যাচের। মূলত যার উপর ভিত্তি করে নির্বাচকরা ঘোষণা করবেন চূড়ান্ত স্কোয়াড। তবে দলে কাটাছেঁড়া হবার আগে এই 4টা দিন ক্রিকেটাররা মিরপুরে কাটিয়েছেন দুর্দান্ত সময়। দীর্ঘদিন পর সবাই একত্রিত হয়ে অনুশীলন করায় মেহেদী হাসান মিরাজ বলছেন, দলে ফিরে এসেছে প্রাণ। 1 বছর পরে খেলা শুরু হচ্ছে, এটা আমাদের প্রত্যেকেই অনেক খুশি এবং আমিও ব্যক্তিগতভাবে অনেক হ্যাপি এবং সবচেয়ে ভালো কথা যেটা আমরা ন্যাশনাল টিমের সাথে জয়েন করেছি এবং খুব ভালো একটা প্র্যাকটিস সেশন হচ্ছে। নিষেধাজ্ঞার কারণে 1 বছর ক্রিকেটের বাইরে ছিলেন সাকিব। অবশ্য বাংলাদেশ জাতীয় দল তাকে মিস করেছে কেবল 5 মাস, কারণ বাকি সময় করোনার কারণে খেলা ছিল না টাইগারদের। বৈশ্বিক এই মহামারীকে তাই দলের জন্য সাপে বর হিসেবে দেখছেন মিরাজ। আমাদের সাকিব ভাইও টিমে ফিরেছে, হয়তো 1 বছর খেলার বাইরে ছিল, কিন্তু আমাদের জন্য একটা প্লাস পয়েন্টও ছিল যে করোনার ভিতর খেলাও হয়নি। বয়সভিত্তিক দলে বেশ প্রতিভার স্বাক্ষর রেখে জাতীয় দলের আঙিনায় পা রেখেছিলেন মেহেদী হাসান মিরাজ, কিন্তু কখনো সুযোগের অভাবে আবার কখনো নিজের ব্যর্থতায় জাতীয় দলে নিজের জায়গাটা পোক্ত করতে পারেননি। ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে তাই পরিকল্পনা আঁটছেন কামব্যাকের। আমি এর আগে ওয়েস্ট ইন্ডিজের সাথে ভালো করেছি, আরও দেশের মাটিতে খেলা, টেস্ট ওয়ানডে দুটোই। আর আমার অবশ্যই এটা একটা ভালো ফিলিংস থাকবে যে না, এখানে যদি আমি ভালো কিছু করতে পারি আর নিজেকে কামব্যাক করার একটা ভালো একটা সুযোগ অপরচুনিটি পাবো। এদিকে কোয়ারেন্টিন পর্ব শেষ করে শুক্রবার প্রথমবারের মতো অনুশীলনে নামবে ওয়েস্ট ইন্ডিজ দল। কন্ডিশনের সাথে দ্রুত মানিয়ে নেওয়াই হবে ক্যারিবীয়দের জন্য বড় চ্যালেঞ্জ। পার্থ বণিক, নিউজ 24। দর্শক শেষ করছে এখনকার সংবাদ। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাই।